ভ্রু এইটা কোস্কাতে পারে না সে। দেখবেন যে যখন বেলস পলসিতে আক্রান্ত হয় কোনো পেশেন্ট, তো তাদের এই ভ্রু কোস্কানো অসম্ভব হয়ে যায়, অক্ষমতা থাকে। ড্রুপিং আইলিড, দেখবেন যে সরি তো চোখের পাতা কিন্তু ঝুলে পড়ে, কি হয়, হ্যাং ডাউন হয়। ড্রুপিং অর্থ হচ্ছে কি হ্যাং ডাউন। ইনএবিলিটি টু ক্লোজ আই, চোখ বন্ধ করতে অক্ষমতা। চোখ বন্ধ করতে দেখবেন চোখ বন্ধ করতে যাচ্ছে, সম্পূর্ণ চোখ বন্ধ হয় না। আমি 2018 সালে বেলস পলসিতে আক্রান্ত হয়েছিলাম, আমার হিস্ট্রি বলবো। এবং আমি যখন ক্লাস 3-তে পড়তাম ওই সময় আরেকবার আক্রান্ত হয়েছিলাম, ঠিক আছে। তো আমি কি মেডিসিনে ভালো হয়েছি সেটা আপনাদেরকে শেয়ার করব। একটু সময় লাগছিল ভালো হতে অবশ্যই। তাহলে আমরা একটা মেসেজ দিই একটু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চোখে আপনার ভ্রু ভাঁজ করতে অক্ষমতা দেখা দেয়, ভ্রু ভাঁজ করতে সে সক্ষম হয় না, ভ্রু ভাঁজ করতে পারে না, এটা ভাঁজ হয় না, ঠিক আছে। এবং নিজের ইচ্ছা অনুযায়ী ওটাকে সে পরিচালনা করতে অক্ষম হয়, পারে না। ড্রুপিং আইলিড, তার চোখের যে পাতা এটা হ্যাং ডাউন হয়ে যায়, ঝুলে পড়ে। ইনএবিলিটি টু ক্লোজ আই, চোখ বন্ধ করতে অক্ষমতা। ইনএবিলিটি টু পাফ কিক, দেখবেন মুখ ফোলাতে অক্ষমতা, মুখ ফোলাচ্ছে, মুখ ফোলালে দেখবেন যে ঠোঁটটা কিন্তু হয়ে যায়, ঠোঁট থেকে বাতাস বের হয়ে যায়, মানে মুখ থেকে বাতাস বের হয়ে যাচ্ছে, ঠোঁটটা এইভাবে চেপে রাখতে পারে না। তাহলে যখন সে মুখ ফোলাতে চাই, বাতাস বের করতে চাই, তখন কিন্তু সে মানে সরি আটকাতে চাই, তখন আটকাতে পারে না। সাপোজ আমি দম ধরে মুখ ফুলিয়ে ওটাকে ভিতরে ফোলাবো, এটা কিন্তু যারা বেলস পলসিতে আক্রান্ত এরা পারে না। সিমেট্রিক্যাল স্মাইল, অসামঞ্জস্য হাসি, বলবেন সরি ধন্যবাদ জি। তো আমরা ড্রুপিং কর্নার অফ মাউথ, মুখের যে কর্নার, এই কর্নারটা দেখবেন ঝুলে পড়তেছে, মুখ শুষ্ক হয়ে যাচ্ছে। মুখের যে কর্নার এটা কি হয়, হ্যাং ডাউন হয়ে যায়, এই যে এক সাইড ঝুলে পড়েছে, মুখ শুষ্ক হয়ে যায়, তাই না। বেলস পলসিতে আক্রান্ত হলে আমরা আর কি কি লক্ষণগুলি দেখতে পারি, আমরা স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন। Bell's palsy is a form of facial paralysis that is thought to occur after a viral infection. Symptoms like facial drooping, difficulty closing the eye on the affected side, drooling and loss of taste. Loss of taste can appear suddenly. Symptoms generally resolve on their own within a few weeks, but can also be permanent. এখানে যেটা বোঝাতে চেয়েছে, বেলস পলসি হলো মুখের এক ধরনের প্যারালাইসিস, একটা পক্ষাঘাত, মুখের কি একটা পক্ষাঘাতের মতোই এটা। আর এটা কিভাবে ঘটতে পারে, ভাইরাল ইনফেকশনের পরে এটা সৃষ্টি হয় বলে ধারণা করা হয়, মনে করা হয়। ভাইরাল ইনফেকশনের পরে এটা ঘটতে পারে বলে মনে করা হয়। এরপর কি হয়, এফেক্টেড যে পার্ট, এফেক্টেড যে সাইড, এই এফেক্টেড সাইড বিশেষ করে চোখ অথবা মুখ, এটা বন্ধ করতে অক্ষমতা, বন্ধ করতে পারে না। বন্ধ করতে পারে,
চোখ যদি বন্ধ করতে বলা হয়, চোখ বন্ধ করতে এদের অসুবিধা সৃষ্টি হয় এবং মনে হচ্ছে ঝিনঝিন করতেছে, ঝিমঝিম করতেছে, এবং অনেক সময় টেস্ট কিন্তু লস হয়ে যায়, স্বাদ হারিয়ে ফেলে। এই সমস্ত লক্ষণগুলো কিন্তু হঠাৎ করেই দেখা দিতে পারে। ক্যান অ্যাপিয়ার সাডেনলি, হঠাৎ করেই এই সমস্যাগুলো দেখা দিতে পারে। আমরা সাধারণত যেটা দেখি যে symptoms generally resolve on their own within a few weeks but can also be permanent. লক্ষণগুলো সাধারণত কয়েক সপ্তাহের মধ্যেই এরা নিজেরাই কিন্তু এটা চলে যায়, এটা সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু এটা লং টাইম কিন্তু সাফারও করতে হতে পারে, এটা স্থায়ী হতে পারে দীর্ঘদিন। যারা ফিজিওথেরাপিস্ট, বুঝতে পারছেন, এদের কাছে গেলে এক ধরনের থেরাপি দিতে থাকেন। Physiotherapists are trained to assess your condition and provide a customized Bell's palsy treatment plan. যারা ফিজিওথেরাপিস্ট, এরা আপনার অবস্থার ইভালুয়েশন করবে, এরা মূল্যায়ন করবে। এরপরে প্রশিক্ষিত যারা আপনার ফিজিওথেরাপিস্ট, যারা বিশেষ মেসেজ হয়তো দিবে, ওই স্থানটা কোন সাইডে এফেক্টেড, যেদিকে এফেক্টেড ওই পাশে তা থেরাপি দিয়ে থাকেন। এবং এটার আসলে চিকিৎসা হোমিওপ্যাথিতে আমরা কি কি মেডিসিন পেতে পারি সেগুলো আলোকপাত করব। এবং অ্যালোপ্যাথিক যে পদ্ধতি, তাদের কিন্তু ওই ধরনের স্পেসিফিক মেডিসিন কিন্তু নাই, শুধু ডিপেন্ড করে থাকেন যে এটা থেরাপি দিলেই এটা ভালো হয়ে যাবে, তাই না? ওনারা মনে করেন যে থেরাপি দিলেই ভালো হয়ে যাবেন, কিন্তু থেরাপি দিলে অনেক সময় কিন্তু ভালো নাও হতে পারে। এখন বেলস পলসি আসলে কি? What is Bell's palsy? Bell's palsy is known as idiopathic facial palsy. It's a form of temporary facial paralysis or weakness of the face. Generally, it affects only one side of the face. However, in rare cases, it can affect both sides. Bell's palsy is believed to be the result of swelling and inflammation of the nerve that controls the muscles on the one side of your face, which may occur after a viral infection. Bell's palsy, এটা ফেসিয়াল পালসিও নামেও আমরা কিন্তু এটা চিনি। Bell's palsy means facial palsy, তাই না? ফেসিয়াল উচ্চারণ ফেসিয়াল পালসি। বেলস পালসিকে আমরা ফেসিয়াল পালসি হিসেবে জানি। তো যেই পাশ আক্রান্ত হয় দেখবেন ওই পাশে কিন্তু একটা দুর্বলতা কাজ করতে থাকে। আপনি পানি পান করতে যাচ্ছেন, আপনি পানি পান করতে গেলে একটা সাইড পড়ে যাচ্ছে, আপনি কুলকুচি করতে যাচ্ছেন, কুলকুচি করতে গেলেও দেখবেন যে পানি পড়ে যাচ্ছে, মুখের মধ্যে পানি গড়গড়া করবেন মুখ বন্ধ করে, সেটাও কিন্তু সম্ভব হয় না। এগুলো কিন্তু আমরা বেলস পালসিতে এফেক্টেড পেশেন্টদের ক্ষেত্রে আমরা এগুলো দেখি। তো এটা এক পাশ হতে পারে, উভয় পাশ হতে পারে। কোন কোন পেশেন্টদের ক্ষেত্রে দেখবেন ওয়ান সাইড এফেক্টেড, আবার কোন পেশেন্ট উভয় পাশ এফেক্টেড হতে পারে, কখনো ডান পাশ কখনো বাম পাশ, অথবা বোথ সাইড এফেক্টেড হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখি ইনফ্লামেশনও কিন্তু হয়। আমি যখন বেলস পালসিতে আক্রান্ত হয়েছিলাম, তো আমার ডান পাশের প্যারোটিড গ্ল্যান্ড সহ এত অসহনীয় যন্ত্রণা, এত কষ্টদায়ক অবস্থা সৃষ্টি হয়েছিল যে আমি 2-3 দিন পর্যন্ত ঘুমাতে পারি নাই, সারা রাত ছটফট করছি। ঠিক আছে, একটা সাইড হয়েছিল, রাইট সাইড এফেক্টেড হয়েছিল। তাহলে আমরা
দেখবেন যে আমাদের যে মাসল, এই মাসল কিন্তু আসলে ঠিক মতো এটা নিয়ন্ত্রণ থাকে না। নিয়ন্ত্রণ থাকে বেলস পলসিতে আক্রান্ত হলে দেখবেন। আচ্ছা, আমাদের এখান থেকে স্টুডেন্ট অনেকেই চলে যাচ্ছেন, ছিলেন প্রায় 45 জন 46 জন। আমরা পরে কিন্তু যারা চলে গেছে ওনাদেরকে ই করে দিবেন, ক্যান্সেল করে দিবেন। অ্যাটেন্ডেন্স নিয়েছেন কিন্তু এটা ক্রস করে দিবেন যে ওনারা শেষ পর্যন্ত ছিল না, ঠিক আছে? কারণ আমাদের এখানে বিশেষ করে গ্রুপের যে ক্লাস, কোর্সের যে ক্লাস, এখানে একদম ফার্স্ট টু লাস্ট কেউ যেতে হলে বলে যেতে হবে যে স্যার আমার বিশেষ প্রয়োজন আছে, এই প্রয়োজনে আমি চলে যাচ্ছি, আসবেন আর যাবেন এমন স্টুডেন্ট আমাদের দরকার নাই। এনিওয়ে, তো যেটা বলতেছিলাম যে যখন ফুলে যাবে, ইনফ্লামেশন হবে, পেইন হতে থাকবে, আক্রান্ত স্থান দেখবেন যে ইনফ্লামেশনের মধ্যে কয়েকটা শব্দ থাকে, হ্যাঁ, এখানে ফুলে যায়, এখানে প্রদাহ সৃষ্টি হয়, এখানে উত্তাপ হয়ে যায়, হিট থাকে, তারপরে লাল হয়ে যেতে পারে, পেইন করতে পারে। তো যাই হোক, আমি প্রচন্ড সাফার করছি 2-3 দিন ধরে, ওইভাবে প্রচন্ড পেইন করতো, সারা রাত ছটফট করতাম, কিন্তু এই ব্যথা কোন রকম ওইভাবে কমতো না। তো এরপরে গরম সেক দেওয়া, এরপর মেডিসিন সঠিক যেটা পড়লো সেটা পড়ার পরেই কিন্তু কাজ করছে। এনিওয়ে, তাহলে আমরা ফেসাল পালসির ক্ষেত্রে, বেলস পালসির ক্ষেত্রে আমরা এই ধরনের সিমটমস পেশেন্টদের ক্ষেত্রে দেখতে পারি। দিস ফেসাল নার্ভ, cranial nerve 7 to 12 directs the muscles on the one side of the face, including those that control eye opening and closing and facial expressions such as smiling. The facial nerve also carries nerve impulses to the tear glands, the saliva glands, and the muscles of the small bone in the middle of the ear. It also transmits taste sensation from the tongue. এখানে ফেসিয়াল যে নার্ভ আপনার 7 থেকে শুরু করে 12, এক পাশের বেশিগুলো এটা কিন্তু আক্রমণ করে, উভয় পাশে করতে পারে। তো এই ক্ষেত্রে চোখ খোলা থাকে, বন্ধ করাটা অত্যন্ত কঠিন হয়ে যায়। আপনি হাসি দিলে দেখবেন, হাসি দিলে কিন্তু ওটা আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, ওটা আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, এখানে একটা উইকনেস থাকে, ঠিক আছে? অনেক সময় আপনি জিহ্বার যে স্বাদ, এই স্বাদও দেখবেন যে যথাযথভাবে আপনি পাচ্ছেন না। এগুলো কিন্তু আমরা ফেসাল পালসি অথবা বেলস পালসির ক্ষেত্রে আমরা দেখি। তো হোমিওপ্যাথিতে যে সমস্ত মেডিসিন আছে, আমরা সেই সমস্ত মেডিসিনের একটু তুলনামূলক পার্থক্য করব। অধিকাংশ মানুষের মধ্যে, অধিকাংশ লোকের মধ্যে আমরা যেটা দেখি, বেলস পালসিতে আক্রান্ত হলে এটা টেম্পোরারি হয়, অস্থায়ী হয়, বেশি দিন কিন্তু এটা স্থায়ী হয় না। For most people, Bell's palsy is temporary. Symptoms appear suddenly over a 28 to 72-hour period and generally start to improve with or without treatment after a few weeks. Recovery of some of or all facial function typically occurs within 6 months. In some cases, residual muscle weakness lasts longer or may be permanent. In rare cases, Bell's palsy can reoccur after the initial episode has resolved. অধিকাংশ মানুষের ক্ষেত্রে আমরা যেটা দেখি, বেশিরভাগ মানুষের জন্য দেখবেন এই যে বেলস পালসি, এটা ক্ষণস্থায়ী হয়, দীর্ঘস্থায়ী হয় না, অস্থায়ী হয়। লক্ষণগুলো হয়তো 48 থেকে 72 ঘন্টার মধ্যে অনেকেই
ভালো ফিল করতে থাকেন। কিন্তু আমার যখন বেলস পলসি হলো, আমি যখন এফেক্টেড হলাম বেলস পলসিতে, একটু সময় বেশি লেগেছিল। ওটা ডিপেন্ড করে আপনার ভাইটাল ফোর্স কত দ্রুত এটা রিমুভ করতে পারে। তো ইতিপূর্বে যেহেতু আমার ক্লাস 3-তে পড়া অবস্থায় বেলস পলসি হয়েছিল, তো সেই হিসেবে আমার সেকেন্ড টাইম হলো, এবং ওই ক্ষেত্রে আমার একটু সময় লাগছিল। সেই ইতিহাসটা একটু বলবো। আমি যদি বলতে ভুলে যাই একটু মনে করে দিবেন কি কি মেডিসিন আমি সিলেকশন করেছিলাম আমার নিজের জন্য। এনিওয়ে, তাহলে সাধারণত আমরা যেটা দেখি যে কয়েক সপ্তাহ পরেই হয়তো এটা চিকিৎসা ছাড়াই কিন্তু এটা চলে যায়। কিন্তু কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে দেখবেন যে এই দুর্বলতা থেকে যায়, এটা দীর্ঘস্থায়ী হতে পারে। যেমন আমার রিসেন্টলি যেটা ঘটে, ডান পাশের চোখ থেকে আমার যদি আমি দ্রুত বাইক চালাই, একটু যদি স্পিড বেশি থাকে, সেই ক্ষেত্রে চোখে পানি লাগলে, বাম চোখে সমস্যা হচ্ছে না, ডান চোখে মাঝে মাঝে হয়, তো অত বেশি গুরুত্ব দেই না এখন, ওইভাবে নাই তো গুরুত্ব দেওয়া হয় না। আপনারা আমার চিকিৎসা দিবেন আজকে, ঠিক আছে? এরপরে খাবার খাওয়ার সময় ডান পাশ থেকে মাঝে মাঝে চোখ থেকে একটু পানি পড়ে। এটা আমি আমার নিজের ক্ষেত্রে দেখেছি। কারণ কোনো কোনো পেশেন্টদের ক্ষেত্রে কিছু কিছু রেয়ার সিমটম হয়তো পেতে পারেন, ক্লিনিক্যালি আপনারা কিছু সিমটম পেতে পারেন, ঠিক আছে, যেগুলো আপনি হয়তো প্র্যাকটিস অফ মেডিসিন পড়েছেন এই বেলস পলসির উপরে, কিন্তু এই ধরনের সিমটম পান নাই, কিন্তু পেশেন্ট যখন দেখতে গেছেন তখন এই ধরনের কিছু সিমটম পরিলক্ষিত হয়েছে। এনিওয়ে, তো এই যে ফেসাল পলসির ক্ষেত্রে সবচেয়ে সাধারণ যে কারণ, কি কারণ এ হতে পারে, আমি যেমন মেন্টাল স্ট্রেস আমার ছিল, অনেক বেশি মেন্টাল স্ট্রেস ছিল। এই মেন্টাল স্ট্রেস নেওয়াতে এবং অনেক বেশি রাগ ক্ষোভ ওই দিন ছিল, থাকার ফলে আমি আক্রান্ত হলাম এক ঘুম পরে গিয়ে। এনিওয়ে, প্রতি বছর আমরা যেটা দেখি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 40,000 মানুষ এটাতে আক্রান্ত হয়, মানুষকে প্রভাবিত করে। তো এটার বয়স সীমা নাই, এটা নারী পুরুষ ছোট বড় যে কেউ আক্রান্ত হতে পারে। তবে আমরা সাধারণত যেগুলো দেখে থাকি, 15 থেকে একেবারে 45 বছর বয়সীদের মধ্যে এই বেলস পলসি হওয়ার একটা পসিবিলিটি থাকে। এখন বেলস পলসিতে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ করে যারা গর্ভবতী, এই গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে হতে পারে, অথবা যারা খুব বেশি মেন্টাল স্ট্রেসে থাকে, মেন্টাল প্রেশারে থাকে, তাদের ক্ষেত্রে এগুলো দেখা দিতে পারে। এই যে শীতকাল আসতেছে, যারা ওভার সেনসিটিভ টু কোল্ড, ঠান্ডাতে, শুষ্ক ঠান্ডাতে অনেক সময় আক্রান্ত হয়েছে। ওই দিন অবশ্যই আমার কয়েকটা কারণ ছিল, এখন কোন কারণটা সামনে নিয়ে গুরুত্ব প্রদান করবেন সেটা একটু আজকে পরীক্ষা করবো আপনাদেরকে নিয়ে। তারপরে যারা ডায়াবেটিসে আক্রান্ত, এদের ক্ষেত্রেও কিন্তু বেলস পলসি হওয়ার একটা সম্ভাবনা থাকে। আবার যারা স্থূল প্রকৃতির, যারা মোটা, এদের ক্ষেত্রেও কিন্তু আক্রমণ করার একটা সম্ভাবনা থাকে, যারা উচ্চ রক্তচাপে সাফার করতেছেন। বেলস পলসি is the most common cause of the facial paralysis. It affects about 40,000 people in the United States every year. Anyone can be affected regardless of age or gender, but its incidence seems to be highest in those in the 15 to 45-year-old age group. তো যেটা বলতেছিলাম যে বেলস পলসি যে বয়স সীমার কথা বলেছি এখানে, যে 15 থেকে 45 বছর বয়সীদের মধ্যেই সম্ভাবনা বেশি হয়। এরপর আসেন যারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। বেলস পলসি occurs more often in people who are pregnant, especially during the third semester, or who are in the first week after giving birth, have preeclampsia, have an upper respiratory infection,
such as the flu or a cold, have diabetes, obesity, hypertension, upper respiratory ailments. Recurrent attacks of Bell's palsy are rare, but in some of those cases, there is a family history of recurrent attacks, suggesting a possible genetic predisposition to Bell's palsy. তাহলে বেলস পলসিতে আক্রান্ত হওয়ার সম্ভাব্য যে সমস্ত মানুষ, তাহলে গর্ভবতী নারীদের ক্ষেত্রে আমরা এটা দেখি। এটা তৃতীয় মাস থেকে, বিশেষ করে তৃতীয় মাস থেকে হতে পারে, অথবা ডেলিভারির প্রথম সপ্তাহে হতে পারে। প্রি এক্লেমশিয়া যখন হয় তখন এটা হতে পারে, অথবা রেসপিরেটরি ফাংশনে যারা সাফার করেন তাদের ক্ষেত্রে হতে পারে ঠান্ডা সর্দি, আমি ঠান্ডা সর্দির কথা বলেছি। এবং ডায়াবেটিসে যারা আক্রান্ত, অথবা যারা অবেসিটিতে আছেন, স্থূলতা যাদের আছে, হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ এবং শ্বাসযন্ত্রের সমস্যা যাদের আছে, তো বেলস পলসিতে বারবার আক্রমণের যে ঘটনা, এটা কিন্তু খুব রেয়ার। বেলস পলসিতে আক্রমণের যে ঘটনা, এটা খুব রেয়ার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বারবার আক্রমণ হতে পারে যদি এমন জেনেটিক মানে হিস্ট্রি পাই, ফ্যামিলি হিস্ট্রিতে যদি এমন থাকে, সেই ক্ষেত্রে বেলস পলসিতে আক্রান্ত হওয়ার কি সম্ভাবনা থাকবে। এটা কিন্তু আমরা প্রিডিসপোজিশন যদি থাকে, সাসেপ্টিবিলিটি যদি থাকে, বংশে যদি এই ধরনের ইতিহাস আমরা পাই, তো বেলস পলসির লক্ষণ কেমন পাবো? Symptoms of Bell's palsy. Because the facial nerve has so many functions and is so complex, damage of the nerve can lead to a range of problems. Symptoms of Bell's palsy can vary from person to person and range in severity from mild weakness to total paralysis of the facial muscles. Signs and symptoms of Bell's palsy appear suddenly and may include a rapid onset of mild weakness to total paralysis of one side of your face, occurring within hours to days. Facial droop and difficulty making facial expressions, such as closing your eye or smiling, asymmetrically smile, difficult closing the eye on the affected side, causing dryness of the eye, drooling, pain around the jaw or in or behind your ear on the affected side, increase sensitivity to sound on the affected side, headache, a loss of taste, changes in the quantity of tears and saliva you produce. তাহলে বেলস পলসির যে লক্ষণাবলী আমরা দেখতে পাচ্ছি, কারণ মুখের যে নার্ভ আছে এগুলোর অনেকগুলো কাজ রয়েছে না? তো এটা এত জটিল যে যদি আপনার নার্ভ যদি ক্ষতি হয়ে যায়, এই ক্ষতির ফলে বিভিন্ন প্রবলেমস হতে পারে, ক্রিয়েট করতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা কি সৃষ্টি হতে পারে। তো বেলস পলসির ক্ষেত্রে আমরা যেগুলো দেখি লক্ষণগুলোর মধ্যে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। এটা কি পার্সন টু পার্সন এটা ভ্যারি করে এটা। তো এবং এটা মাইল্ড থেকে সেভিয়ার হতে পারে না? কখনো হালকা ভাবে আক্রমণ করে, কখনো খুব মানে একটু তীব্র আকার হতে পারে। তো পেশিগুলো কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে যায়। আর বেলস পলসির লক্ষণগুলো কিন্তু হঠাৎ করেই এটা দেখা দেয়। আমিও নিজেও কিন্তু হঠাৎ করে আক্রান্ত হয়েছিলাম। এখন আপনার সাপোজ মুখের একটা পার্শ্বে এটা প্যারালাইসিস হয়েছে, এটা ওই পার্শ্বটা কি হবে? উইকনেস থাকবে। কয়েকদিনের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে হয়তো এটা রিজলভ হতে পারে, কিন্তু কখনো কখনো দীর্ঘদিনও সাফার করতে হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখি, মুখ জ্বলে পড়ে, হ্যাঁ, তার অভিব্যক্তি, তার যে এক্সপ্রেশন, এটা করতে তার সমস্যা হয়। চোখ বন্ধ করা, হাসি দেওয়া, অথবা অসামঞ্জস্য হাসি, এটা দেখি। অথবা চোখের কারো কারো ক্ষেত্রে দেখবেন যে চোখের মধ্যে এটা শুষ্ক হয়ে, চোখের মধ্যে শুষ্কতার অনুভূতি থাকতে পারে, চোখ বন্ধ করা কঠিন হয়ে যেতে পারে, এবং পানি নিয়ে খাইতে গেলে এক পাশ থেকে পড়ে যাচ্ছে, এটা হতে পারে।
ঠিক আছে, অথবা কানে প্রচন্ড, বিশেষ করে আমি যেমন আক্রান্ত হয়েছিলাম যখন, তখন প্যারোটিড গ্ল্যান্ড এত বেশি পেইন করতো, আমি সারা রাত ছটফট করতাম। তো যেই পাশ আক্রান্ত ওই পাশে কি হতে পারে, পেইন হতে পারে। তো ওটার সেন্সিটিভিটি খুব বেশি থাকে। কোন কোন পেশেন্টদের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস পেইন ইন দা হেড, মাথা ব্যথা হতে পারে, এবং লস অফ টেস্ট, আপনার স্বাদ হারিয়ে ফেলতে পারেন, এবং লালার পরিমাণ এটা বৃদ্ধি হতে পারে। এই সমস্ত লক্ষণগুলো কিন্তু আমরা বেলস পলসিতে আক্রান্ত পেশেন্টদের ক্ষেত্রে দেখি। হু কজেস বেলস পলসি, আসলে আমি যেটা লেকচার শিট তৈরি করেছি এটা অনেক সময়ও লাগবে। অলরেডি আসলে আমার আজকে 11:30 গাড়ি, খাওয়া দাওয়া করে আমি গত সপ্তাহে যেতে পারি নাই কোর্সার করে, অবরোধের কারণে রুগীর সব মানে ফোন দিয়ে না আসার কারণে ফিরে গেছেন। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত পরিসরে আমি একটু আলোচনা করেই কিছু মেডিসিনের তুলনা করে চলে যাবো ইনশাল্লাহ। তো দেখেন, বেলস পলসিতে আক্রান্ত পেশেন্টদের ক্ষেত্রে আমরা যে সমস্ত লক্ষণের কথা বলেছি, এই সমস্ত লক্ষণ যদি থাকে বুঝতে পারবো যে তারা বেলস পলসিতে আক্রান্ত। এরপরে আমরা যে পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে কি কি পরীক্ষা নিরীক্ষা দিতে পারি, তো সেটাও এখানে আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। হাউ ইজ বেলস পলসি ডায়াগনোসড, কিভাবে আমরা ডায়াগনোসিস করব, ঠিক আছে। এরপর কি কি টেস্ট আমরা দিব। দিস টেস্ট মে ইনক্লুড EMG, electromyography, to determine the extent of the nerve involvement, blood test to determine if another condition such as diabetes or limb disease is present, MRI করতে পারি, আমরা সিটি স্ক্যান করতে পারি, তাই না? ওকে, এরপর কতদিন পর্যন্ত এই বেলস পলসি স্টে করতে পারে, কতদিন পর্যন্ত এটা স্থায়ী হতে পারে। তো আমরা এটা প্রথমেই আলোচনা করেছি যে কোনো কোনো পেশেন্টদের ক্ষেত্রে 2-4 ঘন্টা 10 ঘন্টার মধ্যে এটা চলে যেতে পারে, 2-4 দিন 2-1 সপ্তাহ স্থায়ী হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে দীর্ঘদিনও এটা সাফার করতে হতে পারে। তো বেলস পলসি ট্রিটমেন্ট, যেটা অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট যেগুলো আছে এবং যে থেরাপি গুলো আছে, এই থেরাপি ওনারা দিতে থাকেন। তো আমরা থেরাপি কথা অবশ্যই বলবো, ভালো একজন দক্ষ থেরাপিস্টকে দেখিয়ে থেরাপি দেওয়া যেতে পারে। আর আমরা হোমিওপ্যাথিতে কি কি মেডিসিন দিব সেগুলো অবশ্যই দিতে হবে। আর সেই ক্ষেত্রে মেসেজ থেরাপি কোন কোন জায়গায়, কোন কোন পোরশনে, এক্সাক্ট লোকেশন কোথায় কোথায় চাপ দিতে হবে, সেটা অবশ্যই আমরা এটা দেখাতে পারলে ভালো হতো। আসেন আমার ইতিহাসটা বলবো, বলার পরে আমি মেডিসিন এর তুলনামূলক আলোচনা করবো ইনশাল্লাহ। আমি 2018 সালে বেলস পলসিতে আক্রান্ত হলাম। তো ওই দিন আমি একটা গাড়ি কিনবো, মোটরসাইকেল আর কি। তো ওই সময় পৌষ মাস অথবা মাঘ মাস, বেশ কনকনে শীত। তো আমি এক ভাইয়ের সাথে মোটরসাইকেলে গেছি। তো ওখানে গিয়ে যাত্রাবাড়ি শনি রাখাতে আর কি, ওখান থেকে মোটরসাইকেলের দাম দর হলো। মোটরসাইকেল ড্রাইভিং করে তারপরে কি করলাম, ইকুরিয়াতে গেলাম সেখানে। তো ওই দিন কিছুটা অর্ধেক টাকা দিয়েছি, আর অর্ধেক টাকা ব্যাংক থেকে ওইভাবে ওঠাতে পারি নাই, কোনো কারণে ওই বুথ থেকে ওঠানো যায় নাই। তো পরের দিন আমি উঠিয়ে দিয়েছি। তো সব মিলায়ে এখানে একটা মানসিক একটা অশান্তি ছিল। অশান্তি বলতে কয়েকটা কারণ ছিল। একটা হচ্ছে ঠান্ডার কারণ, একটা হচ্ছে শীতের মধ্যে প্রচন্ড কনকনে শীত, ঠান্ডা লাগা একটা কারণ, ঠান্ডা বাতাস লাগা। অপরদিকে চিন্তায় রাত্রে আমার ঘুম আসতেছিল না, ঠিক আছে। আমি ভাবতেছি যে চেম্বার নিলাম নতুন, আমার মোটরসাইকেল কিনলাম, এখন তো এটা নাও কিনতে পারতাম। তো যাই হোক, এইসব টেনশন করতেছি। অপরদিকে আমার ছোট ভাই, ইমিডিয়েটলি আমার ছোট যেটা, এই ছোট ভাই ঢাকাতে আসছে। তো আমার ছেলে কি দুষ্টামি করছে, তো একের পর এক কমপ্লেইন করা। আমি বাইরে গেছি, আমি তো বাসায় ফিরবো। তো এটা আমার কাছে বিরক্তিকর মনে হয়েছে, অস্বস্তি ফিল করছি আমি। তো তাকে ফোন দিল। একটা বিষয়, আমি যখন আমার চেম্বারে রুগী দেখা শুরু করলাম, তো পেশেন্টদের সামনেই আমার ছেলের সম্বন্ধে যখন বলা শুরু করলাম, তখন খুবই বিরক্তি ফিল করতেছি।
পেশেন্টের সামনে রাগও দেখাতে পারতেছে না, ভিতরে অস্বস্তি ফিল করতেছি, বিরক্তি ফিল করতেছি। তো সব মিলায়ে আমি রাত 12টা-1টা বেজে গেছে, আমার কিন্তু ঘুম হচ্ছে না, কোন রকম ঘুম হচ্ছে না। তো যাই হোক, আমি বাসায় বললাম যে আমার ঘুম আসতেছে না। তো সে মাথা ম্যাসাজ করে দিল, দেওয়ার পরে ফিজিক্যাল রিলেশন করার পরে ঘুম আসলো। এরপরে পরে হ্যাঁ 1 ঘন্টা পরে যখন আমি উঠছি, তখন দেখি আমি ওয়াশরুমে গেছি, মুখ থুতু ফেলতে যাচ্ছি, থুতু ফেলতে গিয়ে যেদিকে থুতু ফেলি অন্যদিকে চলে যাই। তখন আমি বলতেছি আমার মুখ তো বাঁকা হয়ে গেছে। এই রোগটা হয়েছিল আমি যখন ক্লাস 3-তে পড়তাম তখন। তো যাই হোক, পরে আমি দেখো সকালে আস্তে আস্তে এটা ডেভেলপ করছে আর কি, আরো বেশি হয়ে গেছে, মুখ বাঁকা বেশি হয়েছে। এখন আমার যে সমস্ত হোমিওপ্যাথিক সংগঠনের যে সমস্ত ডক্টর বৃন্দ, ওনাদেরকে বললাম যে আমার তো এই অবস্থা। ওনারা বললেন আপনি অ্যাকোনাইট খান, ওনারা বললেন আপনি অ্যাকোনাইট খান, কেউ কেউ বললেন কোস্টিকাম খান। তো এক একজন এক এক রকম মেডিসিন বলতেছেন। তো আমি সাধারণত ডাক্তার প্রেসক্রিপশন কিন্তু ওইভাবে নিতে পারি না। তো যদি না মিলে আমি সহজে মেডিসিন নেই না সাধারণত। তো এখন এই যে সিমটম কিন্তু আমার মধ্যে এইভাবে নাই, যে প্রচন্ড অস্থিরতা, ছটফটানি, মৃত্যু ভয়। যদিও বাতাস লেগেছে ঠিক আছে, কিন্তু কারণটা ছিল কিন্তু ভিন্ন। বাতাস লেগেছে, ঠান্ডা বাতাস লেগেছে, গেছি ঠান্ডাতে, আসছি ঠান্ডাতে, দুশ্চিন্তা করছি, অপরদিকে আমার ঘুম আসতেছে না। তো তারপরে প্রচন্ড পেইন হচ্ছে, কিন্তু আমার ওই ধরনের মৃত্যু ভয়, অস্থিরতা, ছটফটানি নাই। ছটফটানি শুধু পেইনের কারণে। যাই হোক, এখন আপনারা আমাকে কি মেডিসিন দিবেন? এখানে আরেকটা লক্ষণ অবশ্যই আমি স্কিপ করে গেছি, এটা বললে আপনারা বুঝে ফেলবেন যে আসলে আমি কি মেডিসিন খেয়েছিলাম। ওই লক্ষণটা আমি একটু স্কিপ করলাম। জি, ককুলে সিন্ডিকে ডালকামারা কি ভাবতে পারি? সরি, ডালকামারা কস্টিকাম স্যার। না না, কোস্টিকাম না। বলেন। একটা লক্ষণ খুবই চমৎকার একটা লক্ষণ, এটা বলবো আপনার। না, বেলেডোনা খায় নাই, বেলেডোনা খায় নাই, অ্যাকোনাইট খায় নাই, কোস্টিকাম খায় নাই। জি, আর কেউ? স্যার নাক্স। হ্যাঁ স্যার জেলসিমিয়াম, স্যার জেলসিমিয়াম, না জেলসিমিয়াম খায় নাই। স্যার নাক্স ভূমিকা না, হয় নাই। না না, বলতে থাকেন দেখি কি মেডিসিন দিবেন আপনারা। স্যার এগারিকাস। হয় নাই। ইগনেশিয়া। হয় নাই। স্যার এলিয়াম সেফার। এলিয়াম সেফার হয় নাই। মেডিসিন বলতে থাকেন দেখি। স্যার হোমিওপ্যাথি তো সদৃশ্য বিধান, প্রচুর মেডিসিন আসবে স্যার। জি, বলতে থাকেন। স্যার স্ট্রাপিসিরিয়া। সরি, স্ট্রাপিসিরিয়া স্যার। সূচিপত্র দেখে নাম বলা শুরু করতে হবে। বলা তো শুরু করছেন A to Z।